আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন যে সংসদ মার্চ, পার্লামেন্ট মার্চ, তাতে কি এমন কিছু করতে পারলো যাকে আমরা বলতে পারি যে ইতিহাস রচনা করে দিয়েছে? হ্যাঁ, নিঃসন্দেহে আজকে দিল্লির বুকে আরশোলাদের পার্টি, আরশোলাদের সংগঠন, যারা নিজেদেরকে জেনজি বলে, যারা নিজেদেরকে ককরোচ বলে, যারা নিজেদেরকে দেশের তরুণ সমাজ বলে, তারা আজকে এমনই কিছু দেখিয়ে দিয়েছে যাতে বিজেপির অহংকারকে আজকে এক রকম আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছে। আজকে তারা বাধ্য করেছে সরকারকে আলোচনার টেবিলে বসার জন্য আমন্ত্রণ জানাতে। আজকে তারা এমন এক উদাহরণ তৈরি করেছে যেটা আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিতে একটা দীর্ঘমেয়াদী ছাপ ফেলবে এবং বিরোধী দলগুলো যেখানে এতগুলো বছর ধরে 12টা বছর ধরে দেশে কোনো আন্দোলন তৈরি করতে পারেনি এবং দেশের কেন্দ্রে ক্ষমতাসীন দলকে বা জোটকে কোনো বড় ধরনের কোনো চ্যালেঞ্জ দিতে পারেনি, সেখানে অল্প কিছু তরুণ তরুণী যাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, যাদের কোনো লড়াই আন্দোলনের অভিজ্ঞতা নাই, যারা লেখাপড়া জানা ছেলে মেয়ে, ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করেছে, কেউ কর্পোরেট সংস্থায় জব করে, চাকুরি করে, কেউ এখনো পড়াশোনা চালাচ্ছে, তারা আজকে দেখিয়ে দিয়েছে যে বিরোধী দলগুলো যা করতে পারেনি তা তারা করে দেখিয়ে দিয়েছে। এবং আজকে দিল্লির বুকে হাজার 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 মানুষের ভিড়, হাজার হাজার, যেটা অকল্পনীয় ছিল। যারা শাসন ক্ষমতায় ছিল, যারা অহংকার দ্বারা পরিচালিত, তারা ধরে নিয়েছিল যে মানুষ আসবে না, তারা ধরে নিয়েছিল যে মানুষ সাড়া দেবে না তাদের আহ্বানে। এবং এখানে কিছু সংখ্যক যুবক যুবতী হয়তো থাকবে, হয়তো হাজার, 1500-এর মতন বা 2000-এর মতন হয়তো যুবক যুবতী থাকবে। তাদেরকে ধরে নিয়ে গিয়ে কিছুক্ষণ সময় আটকে রাখলে পরে আন্দোলন আন্দোলন সব ফুসফাস হয়ে যাবে। কিন্তু যখন তারা দেখলো এমনিতেই গত দুদিন ধরে, অ্যাকচুয়ালি পরশু দিন সকালবেলা সোনম ওয়াংচুককে তুলে নিয়ে গিয়ে সাফদারজং হাসপাতালে ভর্তি করার পর থেকেই যেভাবে মানুষের ভিড় বাড়তে শুরু করে, যেভাবে তরুণ তরুণীরা অন্যান্য কাজকর্ম ফেলে দিয়ে, এমনকি কেউ কেউ তো চাকুরি করে সেখান থেকে ছুটি নিয়ে, কেউ ছুটি নেওয়ার সময় পর্যন্ত পায়নি, তারা ছুটে এসে জমা হতে থাকে। এরপর তো পরশুদিন সারাদিন, পরশুদিন সারা রাত শুধু মানুষ আসতেই থাকে। গতকালকেও দেখা গেছে সারাদিন সকালবেলা থেকে সারাটা দিন যখনই কোনো সংবাদ দেখা গেছে, যখনই কোনো লাইভ দেখা গেছে, এখন তো সোশ্যাল মিডিয়াতে অসংখ্য চ্যানেলে লাইভ করা হয়, সেখান থেকে যে কোনো লাইভে দেখা গেছে যে শুধু মানুষ ঢুকছে আর ঢুকছে, ঢুকছে আর ঢুকছে। আজকে রাত্রি সকালবেলার আগে আমি দেখলাম, ভোর রাতেও দেখলাম যে দিল্লির যন্তর মন্তরের আশেপাশে, মানে কয়েক কিলোমিটার জায়গা জুড়ে ফুটপাথের মধ্যে হাজার হাজার ছেলে মেয়ে আপনার রাত্রি যাপন করেছে, তারা ঘুমিয়েছিল সেখানে এবং তারা অপেক্ষা করছিল কখন ভোর হবে এবং তারা সেই মার্চের মধ্যে অংশ নেবে। এগুলো ব্যাপক ভাবে আপনার ভোরবেলা থেকে দেখা গেছে। এবার যখন সকাল হলো তখন দেখা গেল যে এই ভিড় তো বাপ রে বাপ, জনসমুদ্রের আকার ধারণ করে। এবং অন্যদিকে পুলিশি ব্যবস্থাও বিশাল, পুলিশ আধা সামরিক বাহিনী দিয়ে একরকম ছয় লাভ করে দিয়েছে। কারণ হলো আজকে থেকে পার্লামেন্ট সেশন শুরু হয়েছে। পার্লামেন্ট সেশন শুরু হওয়া মানে এমনিতেই দিল্লি হাই অ্যালার্টে থাকে, এমনিতেই। কারণ বিভিন্ন রকম, একসময় পার্লামেন্ট আটক হয়েছিল, সন্ত্রাসবাদীদের আক্রমণ হয়েছিল, তারপর থেকে আরো বেশি অ্যালার্ট হয়ে গেছে দিল্লি পুলিশ এবং হওয়া উচিত। তো তার জন্য এমনিতেই অ্যালার্ট থাকে। আর তার মধ্যে যখন মার্চ এর ডাক দিয়েছে জেনজিদের সংগঠন, তখন স্বাভাবিকভাবেই আপনার পুলিশের মানে অতিরিক্ত ব্যবস্থা নিতেই হয়। আর এই ধরনের আন্দোলন যখন হয় তখন বিভিন্ন ধরনের অশুভ শক্তি তার মধ্যে দিয়ে ঢুকে গিয়ে নানান ধরনের
কুকর্ম করার চেষ্টা করতে পারে। ফলে পুলিশি ব্যবস্থাও বিশাল ছিল। একদিকে পার্লামেন্টের মধ্যে দেখা গেছে যে বিশাল আপনার নিরাপত্তা ব্যবস্থা, আর একদিকে দেখা গেছে যন্তর মন্তরে। কারণ যন্তর মন্তরে তারা চাইছিল, সরকার চাইছিল যে যন্তর মন্তর থেকে যাতে আন্দোলনকারীরা বাইরে না বেরোয়, অর্থাৎ এখান থেকে যাতে মার্চ শুরু হতে না পারে, তার কারণে ডিটেইন করে রাখার চেষ্টা হয়। যন্তর মন্তরের থেকে বেরোনোর রাস্তাগুলোকে ব্লক করে দিয়ে একটা মাত্র রাস্তা, যতটুকু সংবাদে দেখা গেছে, একটা মাত্র রাস্তা খোলা রাখে, এবং তার মধ্যে পুলিশি ব্যবস্থা মারাত্মক, এবং কাঁদানে গ্যাস, শেল টেল সমস্ত কিছু, জল কামান সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট রাখা হয়। এবং আজকে যখন মানে হাজার হাজার ছাত্র ছাত্রী যারা মানে তরুণ তরুণী যখন পথে নামলো, তখন দেখা গেল পুলিশ ব্যাপকভাবে লাঠিচার্জ করছে। এবং পুলিশের এই লাঠিচার্জের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য একটা ছেলে, কারণ ইতিহাস এরকম ভাবেই তৈরি হয় সম্ভবত। একটা ছেলে দেখা যাচ্ছে টিভিতে বারবার, তাকে কয়েকজন পুলিশ লাঠিপেটা করছে, যখন আরো অনেকেই মানে লাঠির বাড়ি খেয়ে পালিয়ে যাচ্ছে, তখন এই ছেলেটাকে বোধহয় ইতিহাস তৈরি করার জন্য বোধহয় পাঠানো হয়েছিল ওপরওয়ালার দিক থেকে। সে সেখান থেকে পালায়নি, তাকে মারছে, এদিক থেকে মারছে একজন, ওদিক থেকে মারছে, আরেক দিক থেকে একজন মারছে, এইরকম ভাবে শুধু তার গায়ে শুধু লাঠির বাড়ি পড়ছে। এই ছেলেটা একেবারে না ভয় পেয়ে, না পালিয়ে গিয়ে পেছনের দিকে না দৌড়ে, সে দাঁড়িয়ে বলে আমাকে মারো, আরো মারো, মেরে ফেলো আমাকে। যখন সে সাহসের সঙ্গে দাঁড়িয়ে গিয়ে সে মারাত্মক ভাবে আপনার প্রতিবাদ করে, তখন পুলিশও স্তব্ধ হয়ে যায়। পুলিশ কল্পনা পর্যন্ত করতে পারেন। দেখা গেছে একজন মহিলা পুলিশ এসে তাকে আটকানোর চেষ্টা করে, এরপর আরো পুলিশ আস্তে আস্তে, এরপর তার পেছন দিয়ে পালিয়ে যেতে থাকা অন্যান্য ছেলে মেয়েরা তারপর আবার তার পেছনে আসতে শুরু করে। এই ছেলেটা তখন নায়কে পরিণত হয়ে যায়। এই ছেলেটার দিকে তখন সবার দৃষ্টি। পুলিশ বোধহয় কল্পনা পর্যন্ত করতে পারেনি যে যখন অন্যরা সবাই পুলিশের লাঠির ভয়ে পালিয়ে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে, পেছনের দিকে চলে যাচ্ছে, তখন একটা ছেলে, ইতিহাস তৈরি করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দরকার হয় না, ইতিহাস তৈরি করার জন্য একজনেরই দরকার হয়। আর দিল্লির বুকে আজকে ওই একটা ছেলে ইতিহাস তৈরি করে দিয়েছে, এবং সেই আগামী দিনে ব্র্যান্ড হবে। তার এই সাহসিকতা, তার এই উদ্যম, তার এই যে মানে দৃঢ়তা, সেটাই আগামী দিনে বিরাট বড় ব্র্যান্ড হবে। এরপরে বিভিন্ন চ্যানেলে আপনার বারবার বারবার করে দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে এই ছেলেটার আপনার বীরত্বে। তো আজকের দিনে এই সমস্ত ঘটনাগুলি, আরো অনেক ঘটনা হয়েছে আজকের দিনে। আজকে শেষ পর্যন্ত সবচেয়ে বড় কথা হলো যে সরকারের তরফ থেকে তাদের সঙ্গে আলোচনার জন্য আগ্রহ দেখানো হয়েছে, এবং তাদের টিমও গেছে। তাদের টিম জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে গেছে, এবং সেখানে কি আলোচনা হচ্ছে ইত্যাদি পরবর্তী সময় জানা যাবে। কিন্তু এইটা ঠিক যে যে সরকার এতদিন ধরে মুখে কুলু পেটেছিল, একটা শব্দ পর্যন্ত করছিল না, এবং অনেকের ধারণা ছিল, যারা সরকারের শাসক দলের ভক্ত যারা, অনেকের ধারণা ছিল যে লাঠি দিয়ে আপনার তাড়িয়ে দেওয়া হবে, এই আন্দোলন কিচ্ছুই না এগুলি। আবার অনেকে তো দেখাচ্ছিল যে ককরোচ জনতা পার্টি আরশোলা আরশোলা মারার জন্য হিটের ছবি আপনারা সবাই জানেন, ব্যাপক ভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছিল। অর্থাৎ খুব সহজেই এদেরকে আপনার মানে তাড়িয়ে দেওয়া হবে, এই সমস্ত কিছুই না। ষড়যন্ত্র, কেউ বলছিল পাকিস্তানের ষড়যন্ত্র, কেউ বলছিল ডিপ স্টেটের ষড়যন্ত্র, কেউ বলছিল সন্ত্রাসীদের ষড়যন্ত্র, নানান ধরনের কথা বলছিল। কিন্তু দেখা গেল আলটিমেটলি যাদেরকে আপনার তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছিল, অবজ্ঞা করা হচ্ছিল, তাদের সামনেই বিজেপি নেতৃত্বাধীন সরকারকে ঝুঁকতে হয়েছে। আজকে সৌরভ দাসের টুইটে দেখলাম, যেটা বিভিন্ন তার স্ক্রিনশট নিয়ে বিভিন্ন নিউজ চ্যানেলে প্রচার করা হচ্ছে, সেই মানে টুইটে সৌরভ জানিয়েছে যে তাদেরকে সকালবেলায় সরকারের তরফ থেকে অ্যাপ্রোচ করা হয়েছে, আলোচনার জন্য ডাকা হয়েছে, এবং তারা সেই আলোচনার জন্য যাচ্ছে, জেপি নাড্ডার সঙ্গে তারা আলোচনা করবে। তার মানে কি হলো? তার মানে এই আন্দোলনের তীব্রতা দেখে ডেফিনেটলি ভয় পেয়েছে শাসক দল। শাসক দল বুঝতে পেরেছে যে যদি দিল্লির বুকে এই রকম বিশাল সংখ্যক, মানে কেউ বলছে এটা 10,000 হবে,
কেউ বলছে 10,000 না, এটা 20-25,000 হবে। কেউ বলছে যে সংখ্যা আরো অনেক বেশি হবে, কারণ সবাই তো আপনার যন্ত্র মন্ত্র পর্যন্ত পৌঁছতেই পারেনি, কারণ পুলিশ বিভিন্ন জায়গাতে ব্যারিকেড করে দিয়েছিল। তারপর আপনার মেট্রো স্টেশন, অনেকগুলো মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল, খবর এগুলো বারবার প্রচার করা হয়েছে। প্রচুর জায়গাতে আপনার প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল, ফলে অসংখ্য মানুষ আসতেই পারেনি সেখানে। তো যে বিভিন্ন জায়গায় যে আটকে রয়েছে মানুষ, সেগুলোকে একসাথে করে কেউ কেউ যাবে, মানে এত বেশি মানুষ মানে এই আন্দোলনে সাড়া দিয়েছে, যেটা ধারণার বাইরে ছিল। এটা যখন সরকার বুঝতে পারে, কারণ সরকারের কাছে গোয়েন্দা রিপোর্ট আসছে, বিভিন্ন জায়গা থেকে পুলিশ রিপোর্ট আসছে, প্রশাসনের তরফ থেকে রিপোর্ট দেওয়া হচ্ছে, পলিটিক্যাল পার্টির তরফ থেকে মানে শাসক দলের বিভিন্ন জায়গায় থাকা নেতাদের তরফ থেকে রিপোর্ট আসছে, স্বাভাবিকভাবেই কেন্দ্র সরকারের কাছে সমস্ত ধরনের রিপোর্ট আসছে। এবং সেই সমক্ষণ পেলো, পেয়ে সরকার যখন বুঝতে পারলো যে আন্দোলন তো এতটা তীব্র হয়ে যাচ্ছে, এটাকে এখনই আটকানো দরকার। আর আটকানোর জন্য লাঠিচার্জ তো একটা ব্যবস্থা, তাৎক্ষণিক ব্যবস্থা, কিন্তু আলোচনা ছাড়া এই আন্দোলনকে কোনোভাবেই আপনার বন্ধ করা যাবে না। তার জন্য সরকার থেকে নাকি আন্দোলনের জন্য প্রস্তাব দেওয়া হয়, এবং সেই প্রস্তাব অনুসারে আন্দোলন শুরু, আলোচনা শুরু করার ব্যবস্থা হচ্ছে এখন। হয়তোবা আমি যখন কথাটা বলছি, লাইভ যখন চলছে, তখন হয়তো সেখানে আলোচনা শুরু হয়ে গেছে। এবার আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছে যে তাদের দাবি যেগুলো তারা অলরেডি পাবলিকের সামনে বলেছে, সেগুলোই তাদের দাবি। তাদের ওই দাবি থেকে তার মানে সরে আসছে না। এর মধ্যে অভিজিৎ দীপকে তারা অনশন প্রত্যাহার করে নিয়েছে, কারণ সোনাম ওয়াংচুক তাকে অনুরোধ করেছেন হাসপাতাল থেকে বার্তা পাঠিয়ে যে অভিজিৎ যাতে অনশন প্রত্যাহার করে নেয়, কারণ তাকে সুস্থ থাকতে হবে, আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এটাও ঠিক যে যদি অনশন করে করে একের পর এক অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তো সোনম ওয়াংচুককে যেহেতু সবাই গার্জিয়ান হিসেবে মানে, স্বাভাবিকভাবে ওনার ইচ্ছাকে সবাই আদেশ হিসেবে মেনে নিয়েছে এবং অনশন প্রত্যাহার করে নিয়েছে। এবার কি হবে? এবার কি হবে? এবার এই আন্দোলন কি দেশব্যাপী ছড়িয়ে পড়বে? এবার কি হবে? সরকার যে আলোচনায় বসার জন্য প্রস্তাব দিয়েছে, এই আলোচনার রেজাল্ট কি হবে? ধর্মেন্দ্র প্রধান কি পদত্যাগ করবেন? ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ না করানো হলে, তিনি যদি না সরে যান, তাহলে কি আন্দোলনকারীরা অন্য কোনো প্রস্তাবে মানবে? তারা কি কোনো কমিটি কমিশন যদি বসানো হয় এবং ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষা মন্ত্রকে রেখে দেওয়া হয়, তারা কি তাতে রাজি হবে? আবার তাদের দাবি মেনে সরকার কি শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে সরাবে? এবার ধর্মেন্দ্র প্রধানকে যদি না সরানো হয়, তাহলে আন্দোলনকারীদের পক্ষে আপনার মানে অন্য কিছু মেনে নেওয়া সম্ভব না, কারণ এতদিন ধরে এই আন্দোলন বেড়েছে একটা দাবিকে সামনে রেখে। আবার যদি তিনি পদত্যাগ করেন বা তাকে যদি পদত্যাগ করতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়া মানেই তিনি পদত্যাগ করতে বাধ্য, তাহলে তো আন্দোলন মানে পূর্ণরূপে বিজয়ীদের আন্দোলন হয়ে যাবে। তার মানে তারা সম্পূর্ণভাবে সফল, এবং সারা দেশের মানুষের কাছে তারা একদম মানে সফল আন্দোলনের নেতা হিসাবে আপনার কি বলে সমর্থক কর্মী হিসেবে তারা পরিচিত হয়ে যাবে, তাদের গ্ল্যামার অনেক বেশি বেড়ে যাবে। এবং এরপরে কি তারা থেমে থাকবেন? এরপরে হয়তো অন্য কোনো দাবি নিয়ে তারা এরপরে ময়দানে নামবেন, কারণ একবার যেহেতু আন্দোলনের মজা তারা পেয়ে গেছেন, একবার যেহেতু তারা বিরাট প্রচার পেয়ে গেছেন, দেশব্যাপী পরিচিতি পেয়ে গেছেন, এবং তারা সরকারকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করেছে, তার মানে হলো এটা তাদের একটা বিরাট বড় বিজয়। যে সরকার একটা বিবৃতি পর্যন্ত দিতে রাজি ছিল না এতদিন ধরে, সেই সরকার এখন লাঠি পেটা করানোর পরেও তাদের সঙ্গে আলোচনা বসতে রাজি, তার মানে হলো এই আন্দোলন একটা বিরাট সাফল্য পেয়েছে। এর পরে যদি তাদের দাবি মেনে যদি ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে বলা হয়, তাহলে ডেফিনেটলি তাদের গুরুত্ব হাজার গুণ বেড়ে যাবে। সাধারণ মানুষের মধ্যে তো এমনিতেই গুরুত্ব অনেক বেড়ে গেছে, কারণ আমি দেখলাম ফিল্মি জগৎ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের অনেক স্বনামধন্য লোক সেখানে গেছেন। আর গত কয়েকদিন ধরে তো আপনারা জানেন, পার্লামেন্টেরিয়ানদের মধ্যে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের পার্লামেন্ট এমপিরা গেছেন, কংগ্রেসের এমপিরা গেছেন, তারপর
সমাজবাদী পার্টির এমপিরা গেছেন, আজকেও দেখলাম সমাজবাদী পার্টির এমপিরা মার্চ করে যাচ্ছেন। চন্দ্রশেখর আজাদ, আপনার যিনি আজাদ সমাজ পার্টির নেতা এবং এমপি, তিনি গেছেন। আম আদমি পার্টির এমপিরা গেছেন, অরবিন্দ কেজরিওয়াল গেছেন। এরকম প্রচুর বিভিন্ন বিরোধী দলের প্রচুর এমপি গেছেন সেখানে। ফলে মানে সব মিলিয়ে এই আন্দোলন একটা কুলীনতা পেয়ে গেছে, আন্দোলনের গুরুত্ব অনেক বেড়ে গেছে। আন্দোলনকারীদেরকে মানে যেখানে এর আগে বিরোধী দলগুলির মধ্যে অনেকের মতামত এরকম ছিল, মানে আড়ালে আবডালে, যে এগুলো তো ভাই আম আদমি পার্টির উদ্যোগ, সুতরাং আমরা কেন সেখানে যাব। কিন্তু দেখা গেছে শেষ পর্যন্ত সেখানে কংগ্রেসের লোক পর্যন্ত গেছে, কংগ্রেসের নেতা পর্যন্ত গেছে। তার মানে হলো যে এই আন্দোলনটা আম আদমি পার্টির আন্দোলন না, এটা একটা সামাজিক ব্যাপক আন্দোলন এবং ছাত্র যুবকদের আন্দোলনে পরিণত হয়ে গেছে। অনেক ছেলে মেয়েকে বারবার দেখা যাচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তারা বলছে যে তারা তাদের কেউ ব্যবসা ছেড়ে দিয়ে এসেছে, কেউ বাড়ি ঘর ছেড়ে দিয়ে এসেছে। বাবার সঙ্গে মতের পার্থক্য হয়েছে, তো বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে এসেছে। কেউ কর্পোরেট দুনিয়াতে চাকরি করে, তার চাকরি থাকবে কি থাকবে না আগামী দিনে সেটা তার মাথার মধ্যে থাকে না। সে বললো যে আমার এটা নৈতিক দায়িত্ব, আমাকে এখানে এই আন্দোলনে সমর্থন করতে হবে। এরকম ভাবে বিভিন্ন ক্ষেত্রের অসংখ্য তরুণ তরুণী, কেউ দিল্লির তো বিভিন্ন প্রান্ত থেকে তো তারা যোগদান করেইছে। হরিয়ানা থেকে, গুজরাট থেকে, রাজস্থান থেকে, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, না মানে সব বলছে সেখানে। উড়িষ্যা থেকে, পশ্চিমবঙ্গ থেকে, আসাম থেকে, মণিপুর থেকে। মণিপুর থেকে একটা মানে ইয়াং ছেলেকে দেখা যাচ্ছে, সে বোধহয় ব্লগ করে। সে দেখাচ্ছে সেখানে যে দিল্লির তথাকথিত সর্বভারতীয় মিডিয়া, তথাকথিত বলছি আমি, সর্বভারতীয় মিডিয়া, এগুলোকে অ্যাকচুয়ালি সর্বভারতীয় মিডিয়া বলা উচিত না, যেগুলোকে অনেকে গদি মিডিয়া বলে। আমি গদি শব্দটা ব্যবহার করি না, কিন্তু গদি মিডিয়া বলে অনেকে। এদের যে রিপোর্টাররা তারা দাঁড়িয়ে রয়েছেন সেখানে। আর ওই ব্লগার ছেলেটা, মণিপুরি ছেলেটা, আপনার সেখানে গিয়ে তাদেরকে বলছে যে আপনাদের এখানে আসতে 17 দিন লাগলো, মানে যন্তর মন্তরে আসতে, ব্যবহার করতে আসতে আপনাদের 17 দিন লাগলো। আপনারা কি একবারও মণিপুরে গেছেন? মণিপুরে যাননি কেন আপনাদেরকে, তাদেরকে প্রশ্ন করছে। সেখানে ওই স্যাটেলাইট চ্যানেল গুলোর সাংবাদিকরা তারা এমন অস্বস্তিতে পড়ে যায়, তারা ভাবতেও পর্যন্ত পারেনি যে এইরকম প্রশ্নের মুখোমুখি তাদের হতে হবে। লজ্জায় তাদের মাথা হেট হয়ে যাওয়ার মতন অবস্থা। কারণ সত্যি সত্যি তো তারা এতদিন ধরে চাটুকারিতা করে আসছে, তারা একটা রাজনৈতিক দলের কাছে, একটি সরকারের নেতা মন্ত্রীদের কাছে তারা তাদের সর্বস্ব, মান মর্যাদা সমস্ত কিছু বিলিয়ে দিয়েছে। তাদের আর মিনিমাম মান মর্যাদা তাদের নেই। দেশের মানুষের কাছে তারা আজকে এমন মানে অবহেলার পাত্র হয়ে গেছে, মানুষ এদেরকে অবজ্ঞার দৃষ্টিতে দেখে, মানুষ এদেরকে নানান ধরনের আপনার কটু কথা বলে, আর বলার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। এই অবস্থাতে এই ছেলেটা তাদেরকে আজকে এমন লজ্জা দিয়েছে, যে লজ্জা তাদের সারাটা জীবন তাড়িয়ে বেড়াবে। এইরকম অসংখ্য ঘটনা আজকে দিল্লিতে ঘটেছে এবং ঘটছে এখনো পর্যন্ত। এই অবস্থাতে এই আন্দোলনটাকে কি আমরা সফল বলবো? আমি বলবো এই আন্দোলনটা ডেফিনেটলি সফল, এবং ডেফিনেটলি এই আন্দোলন কেন্দ্রের শাসক দলকে আজকে ভীষণ রকম ভাবে টেনশনে ফেলে দিয়েছে। কারণ এরপরে এই যে জনজাগরণ আজকে হয়ে গেছে, এই জনজাগরণ যদি কন্টিনিউয়াসলি ছড়াতে থাকে, তাহলে মনে রাখতে হবে এরপর একের পর এক বিধানসভা নির্বাচন। আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, গুজরাটে বিধানসভা নির্বাচন, উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন, গোয়াতে বিধানসভা নির্বাচন, পাঞ্জাবে বিধানসভা নির্বাচন, এর পরে আসছে কর্ণাটকে বিধানসভা নির্বাচন, মানে এর পরের বছর সম্ভবত কর্ণাটকে বিধানসভা নির্বাচন। এরপরে আসতে থাকবে একের পর এক তেলেঙ্গানা টানা বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন আসতে থাকবে। তো এই যে নির্বাচন গুলো একের পর এক আসতে থাকবে, সেই নির্বাচন গুলো তাদেরকে তো ফেস করতে হবে, মানুষের কাছে যেতে হবে। যত ইলেকশন কমিশনের সাহায্য থাকুক না কেন, যতই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি টেজেন্সি সাহায্য থাকুক না কেন, জনজাগরণ যদি হয়ে যায়, তাহলে বাদবাকি আর কোনো ব্যবস্থাই কোনো পক্ষপাতিত্ব করে বেশি দূর কিছু করতে পারে না। এবার এই জনজাগরণ যদি হয়ে যায় 2029-এর লোকসভা নির্বাচনের আগে, কেন্দ্রের শাসক দলের জন্য তো চরম অস্বস্তি, চরম আপনার রাজনৈতিক ভাবে লাল সংকেত চোখের সামনে, তাদের চোখে সর্ষে সর্ষে ফুল দেখার মতন অবস্থা। এবং খেয়াল রাখতে হবে
যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধীরা জোট বানিয়ে সামান্য আন্দোলন, সামান্য লড়াই একজোট হয়ে করার ফলেই 303 থেকে শাসক দল 240-এ নেমে গেছিল। খেয়াল রাখতে হবে, 63 আসন কমে গেছিল সামান্য আন্দোলনে। বিরোধীরা বেশি কিছু করতে পারেনি, তারা বেশি সাহস টাহস করেনি, বেশি কিছু করেনি, সামান্য কিছুতেই শাসক দলের 63টা আসন লোকসভাতে কমে গেছিল। আর এবার যদি এখন থেকে মানে 2026-এর এখন মাঝামাঝি সময় চলছে, এখনো অর্ধেকটা রয়েছে, এরপরে 2027 পুরোটা রয়েছে, 2028 পুরোটা রয়েছে, তাহলে 2.5 বছরের মতন সময় রয়েছে। এই 2.5 বছর ধরে যদি কন্টিনিউয়াসলি দেশের বিভিন্ন জায়গায় যদি আন্দোলন চলতে থাকে এবং সেই আন্দোলন যদি তরুণ সমাজের নেতৃত্বে হয়, কারণ নরেন্দ্র মোদীকে প্রধাইয়ে সবচেয়ে বেশি যোগদান ছিল দেশের তরুণ সমাজের। তরুণ সমাজই মানে নতুন নতুন স্বপ্ন নিয়ে আনে वाले हैं। মোদির যে আপনার ঘোষণা স্লোগান अच्छे दिन आने वाले हैं, তাতে বিশ্বাস করে নতুন জীবনের স্বপ্ন দেখে তারা ঝাঁপিয়ে পড়েছিল যে এবার মোদীকে তো আনতেই হবে, আবকি বার মোদী সরকার। তারা তাদের সর্বস্ব পণ করে বাজি রেখে তারা লড়াই করার ফলেই কিন্তু মোদী প্রধানমন্ত্রী হতে পেরেছেন। বিজেপির এত এত নেতা যাদের অনেককেই মানুষ চিনতই না, তারা আপনার সাংসদ হতে পেরেছেন, মন্ত্রী হতে পেরেছেন, সুখ সুবিধা ভোগ করতে পেরেছেন, এখনো ভোগ করে আসছেন। এবার যদি এই তরুণ সমাজ, তাদের একটা বিরাট অংশ অলরেডি পেছন থেকে সরে গেছে, এবার যদি তারা পথে এইভাবে আন্দোলন চালাতে থাকে, যন্তর মন্তর দিয়ে যারা সাকসেসফুলি সফলভাবে যে শুরুয়াতটা করেছে সেটাকে যদি দেশের বিভিন্ন রাজ্যে ছড়াতে যদি থাকে, তাহলে ওই 240 থেকে সংখ্যাটা শেষ পর্যন্ত যে 40-এ নেমে আসবে না, তা গ্যারান্টি দিয়ে বলার কোনো সুযোগ আছে? কারণ কোনো একদিন 300-র ওপরে আসন পেয়েছিল কংগ্রেস, 300 না, সম্ভবত 400-র বেশি আসন পেয়েছিল। সেই কংগ্রেস যে একদিন 50-এর নিচে নামতে পারে সেটা কেউ কল্পনা করেছিল? তো সুতরাং ক্ষমতার অহংকার যখন বেড়ে যায়, অহংকারী যখন সমস্ত কিছু পরিচালনা করে, তখন জনতা জেগে গিয়ে যে সেই অহংকারকে দমন করে দিতে পারে, সেই অহংকারকে মিথ্যা প্রমাণিত করতে পারে, সেটা তো আমাদের দেশে বারবার প্রমাণিত হয়েছে। 77-এও প্রমাণিত হয়েছে, তারপর 89-এও প্রমাণিত হয়েছে, বিভিন্ন সময়ে প্রমাণিত হয়েছে, আবার 2004-এও প্রমাণিত হয়েছে, যখন আপনার অটল বিহারী বাজপেয়ীর সরকারেরও অনেক মন্ত্রীর মধ্যে অহংকার চলে এসেছিল, হামসে বড়া কौन है এরকম ভাব চলে এসেছিল, তাদেরও অহংকারকে মানুষ মাটিতে মিলিয়ে দিয়েছিল। সেই রকম যে আগামী নির্বাচনেও হবে না তা গ্যারান্টি দিয়ে কে বলতে পারে? এবং এইটা বুঝতে এখন বোধহয় আজকে সকালবেলা থেকে বোধহয় শুরু করে দিয়েছে বিজেপির নেতারা। তার কারণেই আপনার ককরোচ জনতা পার্টি দাবি অনুসারে তাদেরকে আলোচনায় বসতে আহ্বান জানানো হয়েছে। এটা সরকারের, শাসক দলের প্রাথমিক একটা ধাক্কা খাওয়া নিঃসন্দেহে বলা যায়। সুতরাং আগামী দিনে অনেক কিছু আমাদের দেশে দেখার সুযোগ হবে এবং দেশে যে রাজনৈতিক ভাবে একটা বড় ধরনের গুণগত মানের পরিবর্তন যে শুরু হয়ে গেছে, আজকের আন্দোলনের সফলতা তার প্রাথমিক প্রমাণ। আগামী দিনে আমাদের সবারই নজর থাকবে সেই দিকে। আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে কমেন্ট করে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যারা এই চ্যানেলের মেম্বার হননি তারা জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলের মেম্বার হন, চ্যানেলটাকে শক্তিশালী করুন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।